জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদুল তারেক। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার জনগণ বাস্তবায়ন চায় কিনা তা যাচাইয়ে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। শনিবার সকালে রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আরও বলেন, পিআরের মাধ্যমে দেশকে স্থায়ী অস্থিতিশীলতার দিকে যেতে দিতে পারে না বিএনপি। বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে পিআর এবং সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ কয়েকটি ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, জনসংযোগ করছে, গণমিছিল করবে। এটা রাজনৈতিক চর্চা। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে। প্রত্যাশা, জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না, কোন দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না, জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না। একটা অস্থিতিশীল অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। বলেন, ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যারা অহংকার করে মিথ্যাচার করে মানুষ তাদের চেনে। এ সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বলেন, দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এ নিয়ে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত মানুষ আগের মতো আমিডামি আওয়ামী মার্কা নির্বাচন চায় না। এ সময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিকৃতি করার সমালোচনা করে এটি দেশটির নিম্নরুচির পরিচয় বলেও মন্তব্য করেন তিনি। আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে, কিন্তু এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের দেশপ্রেমিক মানুষ, এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে। জনগণ তো ভোট দিতে প্রস্তুত। তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী এবং ওয়ায়েজ সম্মেলনে মন্তব্য করেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। স্বাধীনতার এত বছর পরেও মানবিক সমাজ গঠন হয়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আলেম ওলামাদেরই জাতিকে পথ দেখাতে হবে। প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য না। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছে। নতুন ফ্যাসিবাদীদের ক্ষমতায় আনতে চায় না জনগণ। চীন, রাশিয়া, আমেরিকা কিংবা ভারতের গোলাম হতে চায় না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ভারতের অনুগত হয়ে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে ২৪-এর আন্দোলন ব্যর্থ হবে। আওয়ামী লীগ যে নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপিও একই কায়দা অবলম্বন করার চেষ্টা করছে। ৭২-এর সংবিধান কায়েম করছে বিএনপি। এ সময় তিনি বলেন, ৭১-এর পরে কোনো রাজনৈতিক দল ইসলামকে ধারণ করেনি।
24-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা আর চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। অন্তর্বর্তী সরকারকে বিদেশ প্রেমী হিসেবে আখ্যায়িত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। উপদেষ্টা হিসেবে কয়েকজনের নিয়োগ নিয়ে নাহিদ ইসলামরা ভুলের দায় এড়াতে পারে না বলেও দাবি করেন তিনি। শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি আরও বলেন, ফেসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে। আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক? ভারত চায় নির্বাচন হোক, বাট আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে, ফ্যাসিবাদের দশকদেরকে নিয়ে। কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তাদেরকে বাদ রেখে বাংলাদেশে নির্বাচন হতে হবে। নিজের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অন্যথায় ভবিষ্যতেও রাজনৈতিক নেতারা এ ধরনের হামলার টার্গেট হতে পারে বলে সতর্ক করেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, হামলার ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্পৃক্ততা অস্বীকার করেছেন। শেখ হাসিনার আমলেও এমন নৃশংসতা শিকার হয়নি জানিয়ে বলেন, যত বড় কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, হামলার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাহাড়ে চলমান অস্থিরতা এবং সাম্প্রদায়িক হামলার ঘটনা সুষ্ঠু নির্বাচন না হলে বড় ধরনের রাজনৈতিক সংকট দেখা দিতে পারে, এমন ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন নুরুল হক নূর। শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি, এই ফেসিবাদের সময়ও শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের বর্বরচিত হামলা হয় নাই। জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার বেলা 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শুরু হবে। জাতীয় ঐকমত্য কমিশন জানায়, আগামী মঙ্গলবার সংলাপের ইতি টেনে 15ই অক্টোবরের মধ্যে জুলাই সনদে সই করতে চায় কমিশন। ইতিমধ্যে সনদ চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর ঐকমত্য ও স্বাক্ষরের অপেক্ষায় আছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। বিএনপি 12 দলীয় জোটসহ একাধিক দলের দাবি, পরবর্তী সংসদেই সাংবিধানিক সংস্কারগুলো হতে হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী আন্দোলন সহ একাধিক দলের দাবি, নির্বাচনের আগে সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সব সংস্কার কার্যকর করতে হবে। আর এনসিপি, গণতন্ত্র মঞ্চ সহ একাধিক দলের দাবি, গণপরিষদের মাধ্যমেই সনদ বাস্তবায়ন করার। গেল 17 সেপ্টেম্বর সবশেষ সংলাপে দলগুলোকে সমঝোতার জন্য নিজেদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছিল ঐকমত্য কমিশন। ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে তাদের উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। গত 30 তারিখ রাতে উত্তরার একটি রেস্টুরেন্টে মব সৃষ্টি করে কয়েকজন সাংবাদিকের উপর হামলা চালায় চক্রটি। এই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার জন্ম দেয়। অবশেষে এই চক্রের মূল হোতা আসাদুর রহমান আকাশ এবং তার সহযোগী ফরিদ উদ্দিন ও মোহাম্মদ রবিনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় অপরাধ স্বীকার করে আকাশ। যৌথ বাহিনী জানায়, চক্রটি 5 আগস্টের পর থেকেই মব সৃষ্টি করে চাঁদাবাজি, মামলা বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িত।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ছিন্নমূল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 16 জন। তাদের মধ্যে 9 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, পাহাড় বেষ্টিত জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। একাধিকবার অভিযান চালাতে গিয়েও পিছু হটতে হয় প্রশাসনকে। শুক্রবার গতকাল রাত থেকেই পক্ষ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। শনিবার দুপুরে একটি পক্ষ মিছিল বের করলে অপর পক্ষ তাতে হামলা চালায়। পরে সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে গিয়ে মারধর করা হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন, তবে তার পরিচয় জানা যায়নি। এ সময় অনেকে আহত হন। আহতরা সংখ্যামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। যখন ওইখানে গন্ডগোল চলে তখন আমি যান বাঁচানোর জন্য আমি দৌড়াচ্ছি। এরা মনে করছে যে দৌড়াচ্ছি যে আমি সন্ত্রাসী, আমাকে ধরে নিয়ে এরা এমন ফিটেছি আমার সমস্ত শরীর, আপনারা তো দেখতেছেন। ওরা আওয়ামী লীগের, ওরা সন্ত্রাসী, ওদের অস্ত্র শস্ত্র গুলিপালা আছে। আমরা কেন গেছি এই জন্য। এদিকে চাকরিতে পুনর্বহাল সহ 6 দফা দাবিতে মহাসড়কে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালনের 1.5 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ তুলে নিয়েছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তা কর্মচারীরা। এর আগে শনিবার সকালে নগরীর মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে অবস্থান নেয় তারা। কর্মীরা জানান, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রামের 5,500 কর্মকর্তার টার্মিনেশন ওএসডির প্রতিবাদে রাস্তায় নামেন তারা। টার্মিনেট কর্মকর্তাদের শপথে পুনর্বহাল, পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া বন্ধ এবং পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে করা হয়রানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা সহ 6 দফা দাবি জানান তারা। এ সময় সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। এদিকে মহাসড়ক অবরোধের কারণে 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ে মানুষ। এখানে শান্তিপূর্ণ একটা আন্দোলন করছি এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, আমাদের সাথে যে বৈষম্য হয়েছে সেই বৈষম্যের আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীকাল থেকে আমরা স্টেশন লিভ করতেছি এবং আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে থাকব এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। এদিকে প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে খাগড়াছড়িতে ডাকা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে যুগ্ম ছাত্র জনতা। রোববার ভোর 6টা থেকে সদর উপজেলা ও পৌরসভা এলাকায় 144 ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। এদিকে সকালে ফেসবুক পোস্টে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। সংগঠনটির নেতারা জানান, সংকট সমাধানে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ আলোচনার মাধ্যমে প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু দাবি মেনে নিয়েছে। এছাড়া অন্যান্য দাবিও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন, যার পরিপ্রেক্ষিতে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা থেকে সরে আসে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করল সংগঠনটি। ইলিশ প্রজনন নির্বিঘ্নে দেশের নদ নদী ও সমুদ্রে চলছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। এর আওতায় আগামী 25শে অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন ও বিক্রি বন্ধ থাকবে। ইলিশের প্রজনন মৌসুম সফল করতে ও মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে শনিবার বরিশালে নৌ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ডিসি ঘাটে এসে শেষ হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর পর থেকে পটুয়াখালীর আলিপুর ও মহিপুরের মৎস্য বন্দরের জেলেরা অলস সময় পার করছেন। মাছ শিকার বন্ধ থাকায় ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম মেরামতে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালে কাজ না থাকায় পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হয়, তাই যথাসময়ে খাদ্য সহায়তার দাবি জেলেদের। নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবিতে শেরপুর ও সাতক্ষীরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল থেকে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করেন তারা।
ফলে পুরো জেলায় ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম ও 12 অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য রিপোর্টিং কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের অভিযোগ, দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের প্রাণঘাতী 10টি রোগ থেকে সুরক্ষা দিতে স্বাস্থ্য সহকারীরা বছরের পর বছর কাজ করলেও এখনও তাদের টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে। এতে সরকারি অন্যান্য কর্মচারীদের তুলনায় তারা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। এদিকে একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরাও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এদিকে সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ইস্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওদুদ আলফু মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আটক করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বিষয়টি নিশ্চিত করেন। ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর লুট ও চুরির ঘটনায় গত আগস্ট মাসে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের পর এ পর্যন্ত 6 জনকে আটক করে পুলিশ। এর বাইরেও দুদকের তদন্তেও উঠে আসে আলফু চেয়ারম্যানের নাম। গত বছরের 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে গ্যাজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুট হয়েছে, যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সিলেট সহ সারা দেশে সাঁড়াশি অভিযানের নামে যৌথ বাহিনী মাস জুড়ে অভিযানে পাথর উদ্ধার করে তা প্রতিস্থাপনও করেছে জেলা প্রশাসন। নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে বেগমগঞ্জ উপজেলার একলাপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বেগমগঞ্জের একলাশপুর থেকে নিজ বাড়ি হাজিপুর যাওয়ার পথে 4 থেকে 5 জন দুর্বৃত্ত আরমানের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের। এদিকে নোয়াখালীর হাতিয়ায় চুরির দায়ে আটকের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, প্রকল্প বাজার এলাকায় জাফর গত সপ্তাহে বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে মাসিক চুক্তিতে দিনমজুরের কাজ শুরু করে। কয়েকদিন পর কাউকে না জানিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে আসে সে। অভিযোগ উঠে, সোহেল মাহমুদের বাড়ি থেকে আলমারির চাবি, মোবাইল চার্জার ও কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায় জাফর। শুক্রবার সন্ধ্যায় আলীবাজার এলাকা থেকে জাফরকে আটক করে প্রকল্প এলাকায় নিয়ে যায় সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের পর জাফরের বাবাকে পাঠিয়ে দেওয়া হলেও ভুক্তভোগীকে আটকে রেখে হুমকি ধামকি ও নির্যাতনের অভিযোগ ওঠে। পরে সকালে প্রকল্প বাজারের প্রধান সড়কের উপর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ আনা হয়। দুপুর 1টা পর্যন্ত শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তার বিভিন্ন কর্মের কথা তুলে ধরেন তারা। পরে শোক র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমেদ রফিক মরণোত্তর দেহদান করে গেছেন। গত বৃহস্পতিবার রাত 10:12 আহমেদ রফিকের জীবনাবসান হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 96 বছর। তিনি 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। তার জীবনের নানা দিক অপেক্ষা করছেন আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর থেকে খন্দকার জহিরুল ইসলাম। পরের প্রজন্ম যারা আসছেন বা আমরাও যারা আছি, তারা যদি উনাদেরকে মূল্যায়ন করতে পারি, উনাদেরকে মনে রাখতে পারি, উনাদের কথাগুলো কাজে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শোক, যে গভীর শ্রদ্ধা তার প্রতি আমরা দেখেছি, সেটি অনন্য।
এবং তার এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের সকলের অগ্রবর্তী হতে হবে। বাংলাদেশ হঠাৎ করে আসে নাই, দীর্ঘ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং এটাকে এগিয়ে নিতে গেলে এ ধরনের মানুষ তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্র, প্রগতিশীলতা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এটাকেই আসলে বিবেচনা করা দরকার এবং ওই ধারায় এগিয়ে যাওয়া দরকার। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের 51তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার রাজধানীর শিশু একাডেমিতে ছিল দিনব্যাপী আয়োজন। দেয়ালিকা প্রদর্শনী, নাটক, গান, আবৃত্তি, পুরস্কার বিতরণী সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শিশুরা দিনটি উদযাপন করে। সারা দেশ থেকে আগত 2000 শিশু কিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে অংশ নেয়। এ সময় শিশুর চিত্রাঙ্গন, গল্প বলা প্রতিযোগিতা, 10ম জাতীয় শর্ট ফিল্ম কেস্টিভান বৃক্ষরোপণ, মাইন্ড ম্যারাথন, 9ম জাতীয় দেয়ালিকা প্রতিযোগিতা সহ ভিন্ন ভিন্ন 9টি প্রতিযোগিতার 200টি পুরস্কার প্রদান করা হয়। কোরিওগ্রাফি, থিম, শট, নাটিকা, পুঁথিপাঠ সহ বিভিন্ন আয়োজনে মুখরিত এ উৎসব শেষ হয় শিশুতোষ নাটক পদ্মাপাড়ের সাজু মঞ্চায়নের মাধ্যমে। ফুলকুড়ি আসর করার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে ফুলকুড়ি আসর আমাদেরকে একটি সুন্দর শৈশব দান করে, আমাদের একটি সুন্দর যৌবন দান করে যারা আমরা সংগঠন হিসেবে কাজ করি। একটি ফুল যেমন সে যে কোনো স্থানেই থাকুক না কেন তার সুবাস ছড়াতে কৃপণতা করে না, আমরা চাই আমরা ফুলকুড়ি কুড়ি থেকে সংগঠক, ফুলমেলা যারা যেখানেই থাকি না কেন সবসময় আমাদের সুবাস দিয়ে এই সমাজকে, এই দেশকে রাঙাবো, এই পৃথিবীকে রাঙাবো। বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে আবার শুরু হয়েছে ম্যাজিক বাউলিয়ানার 5ম সিজন। শনিবার সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে এই অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। লোকসঙ্গীতের ঐতিহ্য, সংস্কৃতি অটুট এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানো ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সান ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় শুরু হলো আবারও ম্যাজিক বাউলিয়ানা শো 2025। এই আসরে সারা দেশ থেকে 38,000-এরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। বিচারকরা অডিশন ও সিলেকশন রাউন্ড থেকে মেগা সিলেকশন রাউন্ডে 4 জন শিল্পীকে ম্যাজিক কার্ড প্রদান করবেন। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো EHA-HSB হেমাটোলজি টিউটোরিয়াল 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের আয়োজন করেছে ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন ও হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। সম্মেলনে বিভিন্ন দেশের 15 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং 213 জন দেশীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। আন্তর্জাতিক এই সম্মেলনটিতে হেমাটোলজির বিভিন্ন আধুনিক দিক ও অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তাররা। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে হেমাটোলজি চিকিৎসা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের চিকিৎসকদের সম্পৃক্ততা বৃদ্ধির এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে জানিয়েছে দেশের চিকিৎসকরা। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আদনান হাসান মাসুদ এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজাগামী গ্লোবাল সমুদ ফ্লোটিরার জাহাজগুলোকে অবিলম্বে গাজায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার দুপুরে অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক আয়োজিত মানববন্ধনে তারা বলেন, যাদেরকে বন্দী করা হয়েছে দ্রুত তাদেরকে মুক্তি দিতে হবে। যে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো গাজায় নিরাপদে পৌঁছে দিতে আহ্বান তাদের। একই সাথে ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবি জানান বক্তারা। ইসরায়েল তার শক্তি প্রয়োগ করে ফিলিস্তিনিবাসীকে ধ্বংস করে দিচ্ছে, নির্মমভাবে হত্যা করতেছে, অর্থাৎ সে মানবতাকে ধ্বংস করছে। আমরা চাই যে মানবতা টিকে থাকুক, ধ্বংস না হোক। তো এই ফিলিস্তিনির পক্ষে সহমর্মিতা প্রকাশ করা, তাদের পাশে দাঁড়ানো, এটি আমাদের উদ্দেশ্য।
গাজা যুদ্ধবিরতির রূপরেখা চূড়ান্ত করতে মিশরের কায়রোতে আলোচনায় বসতে যাচ্ছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। আলোচনা হবে বন্দীদের মুক্তির বিষয়ে। ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস আংশিক রাজি হওয়ায় সকাল থেকে গাজায় আগ্রাসন বন্ধ রেখেছে ইসরায়েল। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ফিলিস্তিনিদের মধ্যে। গাজা যুদ্ধে বন্ধে ট্রাম্পের প্রস্তাবে রাজি হওয়ায় হামাসকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর, তুরস্ক, প্যালেস্টাইন কর্তৃপক্ষ ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ। হামাসের এ পদক্ষেপকে ইতিবাচক বলছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও মালয়েশিয়া, ভারত ও পাকিস্তান। এদিকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া সমুদ ফ্লোটিরার নৌবহর থেকে আটক 137 মানবাধিকার কর্মীকে তুরস্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বাকিদেরও দ্রুত যার যার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বাভাবিক হয়েছে জার্মানির মিউনিখ বিমানবন্দরের ফ্লাইট চলাচল। সন্দেহজনক ড্রোনের উপস্থিতির কারণে গেল 24 ঘন্টায় 2 দফায় বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। শনিবার দেশটির স্থানীয় সময় সকাল থেকে শুরু হয়েছে বিমান চলাচল। এ সময় যাত্রীদের ফ্লাইটের পরিবর্তিত শিডিউল দেখতে অনুরোধ জানায় কর্তৃপক্ষ। একদিনে 2 দফায় ফ্লাইট বিভ্রান্তির কারণে বেকায়দায় পড়ে প্রায় 6500 যাত্রী। এদিকে অভিবাসন ও সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতির কারণে সৃষ্ট উদ্বেগের বিষয়ে মিউনিখে গোলটেবিল বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের মন্ত্রীরা। ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি মাদক বহনকারী একটি জাহাজে প্রাণঘাতী অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই অভিযানে নিহত হয়েছে 4 মাদক চোরাচালানকারী। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানান তিনি। ভিডিওতে দেখা যায় অভিযানের সময় নৌকাটি পুড়ে যায়। হেগসেট দাবি করেন নিহত সবাই মাদক সন্ত্রাসী এবং এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। এদিকে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে স্কুল ভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 14 জনে। জীবিতদের উদ্ধারের চেষ্টায় শনিবারও চলছে অভিযান। যদিও এর আগেই উদ্ধারকর্মীরা ঘোষণা দিয়েছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কেউই জীবিত নেই। সিদুয়ার্জ শহরে সোমবার বিকেলে ভবনটি ধসে পড়ার সময় সেখানে উপস্থিত ছিল কয়েকশো শিক্ষার্থী। ধ্বংসস্তূপে আটকা পড়ে অর্ধ শতাধিক, যাদের বেশিরভাগের বয়স 13 থেকে 19 বছরের মধ্যে। এদের মধ্যে মাত্র 14 জন জীবিত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে। বন্ধ রয়েছে অনলাইন ব্যবসা সহ অনেক উদ্যোক্তার প্রতিষ্ঠান। এতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরে আজাদ কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ রাখে দেশটির সরকার। এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে সেখানকার সাধারণ মানুষ। এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত 8 জন, আহত হন অনেকে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রশাসন। ছোটবেলায় খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্প শুনেছি সবাই। এবার বাস্তবে মিলল কচ্ছপ দৌড়ের। ভেনেজুয়েলার আরাগুয়া রাজ্যে আয়োজন করা হয় এমনই এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের, যেখানে অংশ নেয় সুসজ্জিত বেশ কয়েকটি কচ্ছপ। বিজয় নিশানা ছুঁতে কচ্ছপগুলো ছুটে চলে গন্তব্যে। এতে অংশ নিতে পেরে খুশি শিশুরাও। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন। এবার এই নির্বাচনকে কেন্দ্র করে ঘরোয়া ক্রিকেট বয়কটের কথাও জানিয়েছেন ক্রীড়া সংগঠকদের একাংশ। সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা আবারও ফিরতে চান নির্বাচনে। তবে জুড়ে দিয়েছেন নতুন তফসিল ঘোষণা সহ 3 দফা দাবি। আর দাবি না মানলে ঘরোয়া সব ক্রিকেট আসর বয়কটের ডাক দিয়েছেন 43 ক্লাবের সংগঠন। এ সময় নির্বাচনের সময় বৃদ্ধি করার তাগিদ জানান মনোনয়ন প্রত্যাহার করা ক্লাব কর্মকর্তারা। সেই সঙ্গে নির্বাচনের জন্য অ্যাডহক কমিটির দাবি তোলেন তারা।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে ক্লাব ক্রিকেটের এই যে 15টি ক্লাব বাদ দেওয়া, বিভিন্ন জেলায় অনিয়ম, সব কিছু মিলে আমাদের এখানে যারা সব ক্লাবের কর্মকর্তা কিন্তু এখানে আছে, আবনি মডার্ন থেকে শুরু করে ব্রাদার্স থেকে শুরু করে শীর্ষস্থানীয় সমস্ত ক্লাবগুলি এখানে আছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কেউ লিগে অংশগ্রহণ করবে না। 2 টেস্ট এবং 3 টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে 3 ভেন্যুতে হবে সিরিজের ম্যাচগুলো। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে 11 নভেম্বর থেকে, এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে 19 নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে আইরিশরা। এর আগে 2023 সালে 2 দল মুখোমুখি হয়েছে 1 ম্যাচের সূচিতে। টেস্ট সিরিজ শেষে 2 দল যাবে বন্দর নগরী চট্টগ্রামে, সেখানেই হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 27 ও 29 নভেম্বর হবে প্রথম 2 ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ 2 ডিসেম্বর। অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে রোববার জর্ডানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের সেরা দল আগামী বছর চীনে হতে যাওয়া প্রতিযোগিতাটির মূল পর্বে খেলবে। জাতীয় অনূর্ধ্ব 20 দল নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। এবার অনূর্ধ্ব 17 দলের সামনে সেই সুযোগ। বাছাই ম্যাচে নামার আগে সংযুক্ত আরব আমিরাতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এরপর জর্ডানে এইচ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষ জর্ডান ও চাইনিজ তাইপে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলাই লক্ষ্য বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। ইউএর সাথে খেলবো 9 তারিখে। আফটার দ্যাট আমরা চলে যাব জর্ডানে। খুব ভালো যে প্র্যাকটিস হয়েছে সেটা আমি বলবো না। আমাদের টার্গেট একটাই থাকবে যে মেয়েরা ভালো খেলবে, কম্পিটিটিভ ম্যাচ খেলবে। আর সবচেয়ে বড় কথা এটা হবে ওদের লার্নিং কম্পিটিশন। এখানে চাইনিজ তাইপে এবং জর্ডান খুবই স্ট্রং টিম, সেখানে আমরা ভালো কিছু করব এটা ওই লেভেল থেকে প্রত্যাশা থাকবে না, থাকবে ওদের জন্য যে ওটা লার্নিং ম্যাচ হিসাবে ওরা নিজেদেরকে তৈরি করবে ওখান থেকে। ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। রোহিত শর্মাকে সরিয়ে তার হাতেই নেতৃত্বের ভার দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সদ্য সাবেক রোহিত শর্মাকে দলে নেওয়া হয়েছে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে। একই ভূমিকায় দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলিও। মূলত 2027 বিশ্বকাপের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময় পেতেই গিলকে আসন্ন সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে কোচ গৌতম গম্ভীরের অনুরোধে গিলকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিরিজ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার ভারতের ওয়ানডে খেলতে নামবে। নতুনদের মধ্যে দলে জায়গা পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি এবং ধ্রুব জুরেল। হার্দিক পান্ডিয়ার বদলে এসেছেন রেড্ডি আর ঋষভ পান্তের বদলে জুরেল। টি-20 সিরিজ মাউন্ট মঙ্গানুয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে নিউজিল্যান্ডকে 3 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে 2-0 ব্যবধানে চ্যাপেল হ্যাডলি সিরিজ জিতল অজিরা। টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার সর্বোচ্চ 48 রান করেন। ব্রেসওয়েলসের 26 ও নিশামের 25 রানের সুবাদে 20 ওভার শেষে 9 উইকেটে 156 রান সংগ্রহ করে কিউইরা। জবাবে অস্ট্রেলিয়াও শুরু থেকে উইকেট হারায়, তবে এক প্রান্তে অবিচল ছিলেন মিচেল মার্শ। মূলত তার সেঞ্চুরিতেই জয়ের পথে থাকে অজিরা। শেষ পর্যায়ে 52 বলে 103 রানে অপরাজিত থাকেন অজি ক্যাপ্টেন। দ্বিতীয় সর্বোচ্চ 14 রান আসে মিচেল ওয়েনের ব্যাট থেকে। নিশাম 4 উইকেট নিলেও দলকে জেতাতে পারেনি। সিরিজের প্রথম ম্যাচ 6 উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আবারও চোট পেয়েছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। জাতীয় দলের জার্সিতে খেলতে পারবেন না 2026 বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী 2 ম্যাচ। মিস করতে পারেন বার্সার হয়ে বছরের প্রথম এল ক্লাসিকো। জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য লামিনকে রেখেই 26 সদস্যের দল ঘোষণা করেছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর কয়েক ঘন্টার মধ্যেই
আসে তার চোটের খবর। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে আবারও ফিরে আসে কুচকির পুরনো চোট। একই চোটে মৌসুমের শুরুতে 3 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন 18 বছর বয়সী এই ফরওয়ার্ড। এরপর চোট কাটিয়ে বার্সার স্কোয়াডে ফিরলেও স্থায়ী হয়েছিলেন কেবল 2 ম্যাচ। চোট কাটিয়ে দলে ফিরতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে লা লিগার ক্লাব বার্সেলোনা। অক্টোবরের ফিফা উইন্ডোতে 2 প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে 28 সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কলোনি। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন 3 নতুন মুখ ফাকুন্দো ক্যাম্বেসেস, লাউতারো রিভারো এবং আনিবাল মোরেনো। ফিরেছেন মার্কোস সেনেসি, লাউতারো মার্টিনেজ ও নিকো পাজ। মেসি আলভার্তেজদের সাথে ফরওয়ার্ড লাইনে দায়িত্ব সামলাতে দেখা যাবে মার্টিনেজকে। মেজর লিগ সকারে খেলা রদ্রিগো দি পোলাও আছেন দলে। লিওনার্দো বালেরদির সাথে রোববারের বরাবরের মতো রক্ষণ সামলাতে দলে রয়েছেন নিকোলাস তালগিয়াফিকো। যুক্তরাষ্ট্রের মায়ামিতে 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর শিকাগোতে 13 অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে মেসিরা। ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বয়কটের দাবিতে ইতালিতে বিক্ষোভ করছে ফিলিস্তিনপন্থীরা। গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইতালির জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের সামনে জড়ো হয়ে ম্যাচ বাতিলের দাবি তোলেন তারা। গাজায় জনগণের জন্য ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাহিনী আটকে দেওয়ার ঘটনায় প্রতিবাদে শুক্রবার ইতালিতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনপন্থীরা। বিক্ষোভকারীরা ফ্লোরেন্সের কোভেরচিয়ানো অনুশীলন ক্যাম্পের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। নানা রকম প্লেকার্ড ও স্লোগান ইসরায়েলের ম্যাচটি বয়কটের দাবি তোলেন তারা। আগামী 15 অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলকে আতিথ্য দেওয়ার কথা রয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির। এর আগে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে বিশ্বের 50 ক্রীড়াবিদ ফিফা ও উয়েফার কাছে চিঠি পাঠান। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা অবশ্য ফুটবলে ইসরায়েলের অংশগ্রহণ স্থগিত করার বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। শেষ করছি এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। তাছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।